হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটা নিয়ে। এই ছবিটা ডিরেক্ট করছেন সৃজিত মুখার্জি, আপনারা প্রত্যেকেই জানেন। তো এটা সৃজিত মুখার্জির একটা স্টেজ প্লে ছিল যেটার নাম হচ্ছে মাইন্ড গেম। সেটারই স্ক্রিপ্টটাকে নিয়ে উনি করেছেন এবং এখানে বলা হচ্ছে যেটা এক রুকা হুয়া ফ্যাসলা অ্যাডাপ্টেশন, বেসিক্যালি উইচ ইজ অ্যাডাপ্টেশন অফ 12 অ্যাংরি ম্যান। এবার এই ছবিটা থেকে অনেক লোকের এক্সপেকটেশন ছিল, যেহেতু সৃজিত মুখার্জির পুরনো স্ক্রিপ্ট, তো চতুষ্কোণ লেভেলের, 22 শ্রাবণ লেভেলের হবে কিনা। তো যদি আমি বলি যে যারা এক্সপেক্ট করছিল যে সৃজিত মুখার্জির একটা কামব্যাক, সৃজিত মুখার্জির ছবির থেকে আমরা সৃজিতীয় যে ব্যাপারগুলো এক্সপেক্ট করি সেগুলো সবই এই ছবির মধ্যে রয়েছে। এবং এই ছবিটাও সত্যি বলে সত্যি কিছু নেই, সৃজিত মুখার্জির টপ 7 এর মধ্যে অবশ্যই জায়গা করে নেবে এবং খুবই ভালো ছবি হয়েছে। এবং এই ছবিটার আমি ক্রিটিসিজম পয়েন্টটাতে পরবর্তীতে আসছি। প্রথমে অ্যাপ্রিসিয়েট যেগুলো আমার দারুণ লেগেছে সেগুলো নিয়ে কথা বলে নিই। ভারতীয় ছবির ইতিহাস তুলে দেখে নিন, মেইন স্ট্রিম আপনি যদি লেন্সে দেখেন, একটা ছবি তখনই আইকনিক হয়ে যায় যখন তার মধ্যে দুটো জিনিস ওয়ার্ক করে। একটা হচ্ছে পারফরমেন্স আর সেকেন্ড হচ্ছে ডায়লগ। ঠিক আছে, লোকে দেখবেন বহু ছবি মানে আজকে শোলে কেন আইকনিক হচ্ছে, ডায়লগস মনে আছে এবং ক্যারেক্টারদের পারফরমেন্স মনে আছে। তো সেই জন্য ক্যারেক্টারগুলো রিমার্কেবল হয়ে গেছে, বিকজ অ্যাক্টার্সরা ওইভাবে পারফর্ম করেছে। এবং দ্বিতীয় হচ্ছে তাদের ডায়লগস। এই দুটো অ্যাসপেক্ট এই ছবির মানে তুখর। ঠিক আছে, আমি নিজে একটু আধটু কাজ করি, মানে আমি জানি যে এটা কি লেভেলের ডিফিকাল্ট, যে এরকম একটা অনসম্বলকে প্রত্যেককে স্পেস দেওয়া, ইকুয়ালি স্পেস দেওয়া, এটা ক্যারেক্টারকে আইকনিক ডায়লগ দেওয়া, এটা যে কি ডিফিকাল্ট ব্যাপার না স্ক্রিন প্লে লেভেল, এটা মানে মারাত্মক ডিফিকাল্ট ব্যাপার। এবং ধরুন যে অভিনেতাদের থেকে আপনি এক্সপেক্ট করেন, সাপোজ অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, এদের থেকে আপনি ভালো পারফরমেন্স এক্সপেক্ট করেন। কিন্তু সৌরসেনী মৈত্র, তার থেকে তো আপনি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এক্সপেক্ট করেন না। কিন্তু তার একটা সিন আছে, একটা সমুদ্রের ধারে একটা সিন আছে অনির্বাণ চক্রবর্তীর সাথে, ওইখানে সৌরসেনীর পারফরমেন্স দেখবেন কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে ওই পার্টিকুলার সিনটাতে, মানে টু গুড, দেখবার মতো। প্রতিটা একটা যেভাবে কাজ করেছে, মানে সে কাঞ্চন মল্লিক হোক, সে রাহুল ব্যানার্জি হোক, সে ঋত্বিক চক্রবর্তী হোক, প্রত্যেকে ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকে কিন্তু এক একটা এমন মোমেন্ট পেয়েছে যেখানে তারা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আমার পরমব্রত চট্টোপাধ্যায়ের পারফরমেন্স ট্রেলার লেভেলে অতটা কনভিন্সিং লাগছিল, একটু ক্যারিকেচারিশ মনে হচ্ছিল, এবং সিনেমাটা যখন শুরু হয় সেই জায়গাতেও না আমার পারফরমেন্সটা অতটা বেশি ভালো লাগছিল না। বাট পরবর্তীকালে গিয়ে, স্পেশালি আমি বলবো শেষের দিকে, ক্লাইম্যাক্সের দিকে গিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশিক গাঙ্গুলির মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, সেই জায়গাতে পরমব্রত চট্টোপাধ্যায়ের পারফরমেন্স কিন্তু দেখবার মতো। তো প্রত্যেকটা অভিনেতা কাজ খুবই ভালো করেছে, এবং যেহেতু এত ভালো ভালো ট্যালেন্টেড অভিনেতারা রয়েছে, প্লাস ডিরেক্টর তাদেরকে এত সুন্দর করে হ্যান্ডেল করছে, কিছু জায়গায় হয়তো ইম্প্রোভাইজেশনের জায়গাতেও যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে পারফরমেন্স অসাধারণ, রিমার্কেবল পারফরমেন্সেস রয়েছে এবং ডায়লগ দুর্দান্ত। তো সৃজিত মুখার্জি কিন্তু মানে লাইন্স, এত বেশি হিউমারাস লাইন্স লিখতে পারেন। আপনি ধরে নিন দশম অবতার, খুব একটা ভালো ছবি নয়, কিন্তু সেই দশম অবতারের মধ্যে লাইন্স গুলো এত ভালো লেখা ছিল, যে বাডি কপ এলিমেন্টটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করে গেছিল ছবিটার মধ্যে। সেম এখানে যে হিউমারটাকে থ্রু আউট দ্য ফিল্ম যেভাবে মেনটেন করেছে সৃজিত মুখার্জি, সেটা দেখবার মতো। এমন এমন লাইন্স দেওয়া আছে, সেটা কাঞ্চন মল্লিক হোক, ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটার মাধ্যমে প্রচুর কমেডি ক্রিয়েট করেছে, সুভদ্র ক্যারেক্টারের মাধ্যমে প্রচুর কমেডি ক্রিয়েট করেছে, এবং কৌশিক গাঙ্গুলি তাকে যখন ব্যাঙাচ্ছে, ওই জায়গাটা, একটা জায়গা আছে না আন্তাক্ষরীর মতো একটা চলে, যে কৌশিক সেনকে জিজ্ঞেস করতে থাকে, ওই জায়গাটাও ফানি হয়ে যায়, মানে মানে না চাইতেও ফানি হয়ে যায় ব্যাপারটা। এবং অন্যদিকে সুভদ্র গান গাইতে থাকে, ওই সিনগুলো দুর্দান্ত। মানে এরকম দারুণ দারুণ মোমেন্টস আছে যেখানে আপনি দুর্দান্ত ভাবে হাসবেন। তো আমি মানে কমেডিটা থরলি এনজয় করেছি। জিৎ মুখার্জি, আমি দেখুন এই যে গল্পটা 12 অ্যাংরি ম্যান, এটা তো পৃথিবীতে বারবার অ্যাডাপ্টেড হয়েছে। তো আজকের দিনে যুগ উপযোগী আপনি কি করে করছেন, তো এই মুহূর্তে দাঁড়িয়ে সোসাইটিতে যা যা ব্যাপারগুলো আছে সেগুলোকে যেভাবে উনি নিয়ে এসেছেন এই স্ক্রিপ্টের মধ্যে, তো রেলিভেন্টও জিনিসটা, মানে আপনি যখন ছবিটা দেখবেন আপনার এরকম মনে হবে না যে আচ্ছা সৃজিত মুখার্জি প্রথম দিককার স্ক্রিপ্ট তো ডেটেড হয়ে গেছে কোনোভাবে, সেটা কিন্তু নয়। মানে আবার এই ছবিটা বানানোর জন্য উনি ফ্রেশ ভাবে যখন লিখেছেন, যে মানে টপিকস গুলো এখানে অ্যাড করেছেন, সেগুলো প্রচন্ড রেলিভেন্ট, এবং সেগুলোকে যেভাবে ডিল করেছেন না, সেটাও কিন্তু খুব ভালো। মানে ধরুন ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটার মাধ্যমে একটা পয়েন্ট অফ ভিউ রাখা হচ্ছে, এবং তার কাউন্টারটাকেও কিন্তু খুব সুন্দর করে উনি দিয়ে গেছেন, জাস্টিফাই করে দিয়েছেন আর কি। সিনেম্যাটিক যে ল্যাঙ্গুয়েজ, আমরা সিনেমা মানে তো একটা ভিজুয়াল মিডিয়াম, তো সেখানে আমি কি কি ট্রিটমেন্ট ইউজ করছি, কিভাবে এডিট ইউজ করছি, তো এখানে এই যে গানটা ব্যবহার করা হয়েছিল, যে গানটা রিলিজও করা হয়েছিল, তোমার ঘরে বসত করে কয়জন না, ওই গানটাকে কেন ব্যবহার করছে আপনি বুঝতে পারবেন ছবিটা দেখবার সময়। এবং আমরা যে বারবার ভাবছিলাম যে লোকেশন শিফটটা কেন হচ্ছে, মানে জাস্ট ভাবছে এবং সেখানে ট্রান্সপোর্ট হয়ে চলে যাচ্ছে, তা কিন্তু নয়, কারণ আছে একটা, মানে কারণ দেওয়া হয়েছে কেন ওই লোকেশন গুলোতেই পার্টিকুলারলি যাচ্ছে, কেন জঙ্গল, কেন সমুদ্রের ধারে, এবং সেই লোকেশনটাও এটা কিন্তু কাজ করছে ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু একটা যে ক্যারেক্টার, এই 12 জনের মধ্যে একটা ক্যারেক্টারের একটা পাস্টের সাথে একটা কানেকশন আছে, সেই জন্য ওই লোকেশনটা, এবং সেটা খুব সুন্দর করে ব্যালেন্স করেছে। এবং যেভাবে যখন সিনেমাটা শুরু হয়, একটা দেখবেন টিজার বা ট্রেলার একটা শর্ট টিজারেই ছিল, কৌশিক গাঙ্গুলি বসে আছে, পিছনে কাঁচটা পুরো ভেঙে পড়ে আছে, যেটা আমি বলেছিলাম গুমনামির কথা মনে করা ছিল। গুমনামিতে একটা ওরকম শর্ট ছিল যে অনির্বাণ বসে আছে, পুরো ঘরটায় আগুন লেগে গেছে, ওই কাঁচটা কেন ভাঙছে এবং ওর পরের সিনটা কি, ওটা দেখবার মতো। তো সেই ক্যামেরা ট্রিটমেন্ট ইত্যাদি যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। এটা খুবই এন্টারটেনিং একটা ছবি হয়েছে, খুব এঙ্গেজিং একটা ছবি, রান টাইম আপনি কখনো ফিল করবেন না, প্রচন্ড টাইট একটা ছবি, এবং তার মধ্যে ড্রামাটা খুব ভালো ওয়ার্ক করছে। এবং আমার না ছবিটা দেখবার সময় মনে হচ্ছিল যে সৃজিত মুখার্জি তো যেহেতু অঞ্জন দত্তকে অ্যাসিস্ট করতেন,
বুঝলেন? অঞ্জন দত্ত না এরকম মানে এই যে ক্যারেক্টারদের মধ্যে ব্যান্টার ক্রিয়েট করা, এটা অঞ্জন দত্ত রাইটিং লেভেলে অসাধারণ করতো। দেখবেন বোমকেশ একটা বাড়ির মধ্যে হচ্ছে, কিন্তু এমন ক্যারেক্টাররা ডায়লগ দিচ্ছে, এমন পারফরমেন্স দিচ্ছে একজন আরেকজনের সাথে, সেটা দেখবার মতো। সেটা কিন্তু এখানেও কিন্তু দারুণভাবে করতে পারেন সৃজিত মুখার্জি। ওই জোনটা থেকেই যেহেতু আসেন, ওই স্কুল অফ ফিল্ম মেকিং থেকে, তো সেটা কিন্তু উনি এই ছবিটার মধ্যে দারুণভাবে করতে পেরেছেন। এবং ছবি জুড়ে কিন্তু প্রচুর রেফারেন্সেস রয়েছে, নিজের ছবির গানের রেফারেন্স রয়েছে, তারপরে কোথাও গিয়ে এক রুকা বা ফেসলার কথা চলে আসছে, তারপরে একটা জায়গায় টেনিদারও একটা রেফারেন্স রয়েছে, ওটা অনেকে হয়তো বুঝতে পারবে না, এমন ভাবে একটা ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে ওইভাবে, এবং তার মানে তার একটা ফ্ল্যাশব্যাকের মতো একটা দেখানো হয়েছে সেখানে যে সিকোয়েন্সটা, সেটা কাইন্ড অফ একটা টেনিদাকে হোমাজ দিয়ে করা হয়েছে। এই জিনিসপত্রগুলো, যে ইস্টার এগস গুলো ছাড়া হয়েছে, রেফারেন্সেস গুলো করা হয়েছে, সেগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। যদি আপনি ধরতে পারেন আপনার যথেষ্ট মজা লাগবে। ছবিটা খুবই ভালো লেগেছে, এবং আবার যেটা আমি বললাম যে সৃজিত মুখার্জির টপ 7 ছবির মধ্যে থাকবে। এবার কথাটা হচ্ছে যে যারা এই অরিজিনাল ছবি দুটো দেখেননি, মানে এক রুকা বা ফেসলা বা 12 অ্যাংরি ম্যান দেখেননি, তাদের কিন্তু ছবিটা খুবই ভালো লাগবে। কিন্তু যারা অরিজিনালটা দেখেছে তারা বুঝতে পারবে যে কেন এই ছবিটা ওই লেভেলটাকে রিচ করতে পারেনি। তার কারণ হচ্ছে এখানে প্রথম থেকে একটা জিনিস না পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে এই পরমব্রত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা না বাকিদের থেকে এগিয়ে আছে। মানে ওই যে জিতবে এই ব্যাপারটা প্রথম থেকে না, মানে ক্যারেক্টারটাকে এমন ভাবে লেখা হয়েছে বা তার ম্যানারিজম ইত্যাদিতে, যে সে যেভাবে পয়েন্টগুলো রাখছে, তাতে বোঝা যাচ্ছে সে প্রচন্ড নিজেকে নিয়ে কনফিডেন্ট এবং সেই জিতবে। এবার তাতেও কিছু প্রবলেম হতো না যদি সে যে লজিকটা দিচ্ছে তার কাউন্টার লজিকটা ইকুয়ালি স্ট্রং হতো। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে এখানে কিছু কিছু ক্যারেক্টার সেরকম দেওয়া হয়েছে যাদের ব্যাক স্টোরিটা আমাদেরকে আগে দেখানো হচ্ছে, এবং তার জন্য পার্টিকুলারলি তাদের ডিসিশন একটা বায়াস আসছে। এবার সেই বায়াসটার জন্য তারা যে যুক্তিটা রাখছে, যে যুক্তিটা দিচ্ছে, সেটা আমাদের প্রথম থেকেই মনে হচ্ছে যে লজিক্যাল গ্রাউন্ডের যুক্তি হচ্ছে না, মানে সেটা মানে যুক্তি দিয়ে মানে ব্যাপারটা হচ্ছে, মানে সেটা গাজওয়ারি করে তাদের একটা কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আছে, তার জন্য এটা হচ্ছে। যেমন সাপোজ ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, এরকম পরিষ্কার বুঝতে পারবেন সে যে কথাগুলোই বলছে হয়তো এন্টারটেইনিং লাগছে, পারফরমেন্স খুব ভালো, সেটার একটা পয়েন্ট অফ ভিউ আছে, কিন্তু সেটা মানে যে ভুলভালই বলছে সেটা তার ক্যারেক্টারটার মানে আপনি মানে এমন ভাবে ডিজাইন করা হয়েছে আপনি বুঝতে পারবেন। বা সৌরসেনীর চরিত্রটার ক্ষেত্রে এর যে ব্যাক স্টোরিটা এরকম, যেটা যেহেতু আগে থেকে দেখিয়ে দিয়েছে, তাই জন্য আমরা বুঝতে পারছি বায়াসটা কি, এবং সেই জন্য আমরা বুঝতে পারছি তার ডিসিশনটা কোন দিকে যাচ্ছে। তাই জন্য সেই যে যুক্তিটা খারাপ হচ্ছে, সেই যুক্তিটা অতটা স্ট্রং হচ্ছে না। অরিজিনাল ছবিটার ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। অরিজিনাল ছবিটার ক্ষেত্রে কি ছিল, যে ওরা একটা করে বক্তব্য রাখছে, ওদের পয়েন্টটাও কিন্তু ইকুয়ালি স্ট্রং, আপনি একেবারে ফেলে দিতে পারবেন না। এবং তার পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে আচ্ছা ওই যে পয়েন্টটাতেও পৌঁছেছে, তার পিছনেও লাইফ এক্সপিরিয়েন্সেস বা ওই ক্যারেক্টারটার কি জার্নি রয়েছে, অন্য ক্যারেক্টারের সাথে কি ইকুয়েশন, সেটা ইনফ্লুয়েন্স করছে অবশ্যই, কিন্তু সেটা এমন ভাবেই ডিজাইন করা যে মানে এটা আপনি একদম ফেলে দিতে পারবেন না। এবং কখনোই আপনার মনে হবে না এই যে জুরা নাম্বার 8 ক্যারেক্টারটা, সে কখনোই বাকিদেরকে ডমিনেট করছে বা সে কখনো বাকিদের থেকে এগিয়ে আছে এবং সেই যে জিতবে এই ব্যাপারটা কিন্তু আপনার কখনো মনে হবে না। কিন্তু অরিজিনালটার এই যে ফিলোসফিক্যাল ব্যাপারগুলো, যে একটা জুরি তার কাছে মানে একটা ডিসিশন শোনাতে হবে, সেই ডিসিশনটার থেকে একটা মানে হিউম্যান লাইফের থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট একটা বেসবল ম্যাচ দেখতে যাওয়া। এই যে প্যারিটিটা, যেহেতু এই লোকটা গরিব বলে, এই যে প্যারিটিটা যিনি দেখিয়েছিল, এই ব্যাপারটা এখানে আসছে না। এখানেও দেখানো হয়েছে যে সৌরসেনী ফেস্টিভ্যালে যেতে চায়, টিকিট ছিঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু ওটা ওই ইম্প্যাক্টটা দিতে পারছে না। এরকম ছোট ছোট কিছু জিনিস ওই ইম্প্যাক্টটা দিতে পারে না। ফিলোসফিক্যাল ডেপথটা অনেক অনেক বেশি ছিল, ঠিক আছে, এখানেও রয়েছে, আমি বলছি না যে নেই, কিন্তু সেটা 12 অ্যাংরি ম্যান লেভেলের নয়। সেটা কিন্তু যারা অরিজিনালটা দেখেছে তারা পরিষ্কার এই ছবিটা দেখবার সময় কিন্তু পরিষ্কার বুঝতে পেরে যাবে। বাট ইটস আ ভেরি ভেরি এন্টারটেইনিং ফিল্ম, যেটা আমি বললাম, এবং বাংলা ছবি যে স্ট্যান্ডার্ডের হয় সেই তুলনায় তো ফার 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 বেটার। এবং সৃজিত মুখার্জি অ্যাজ আ ডায়লগ রাইটার এবং অ্যাজ আ ডিরেক্টর খুব ভালো একটা ছবি আমাদের সামনে প্রেজেন্ট করেছে। থরলি এঙ্গেজিং এবং এন্টারটেইনিং ছবি ছিল। আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।